আপনারা আজকে সবাই মিলিত হয়েছেন এবং যথাসময়ে আমরা এই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের পক্ষ থেকে আমাদের যে ওয়ার্কিং প্লেস রয়েছেন বিধাননগরের কার্যালয়, ওখান থেকে আমরা এই প্রেস বার্তা করছি। মূলত সম্প্রতি যে বিষয়টা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রাসঙ্গিক এবং আলোচিত, যদিও আমরা মনে করি পশ্চিমবঙ্গের মূল সমস্যা সরকারিভাবে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলছে সর্বস্তরে, একেবারে ভিলেজ লেভেল থেকে শুরু করে বড় মাথা পর্যন্ত, এটাই হচ্ছে মূল পশ্চিমবঙ্গের সমস্যা। এবং তার সাথে সাথে অনুন্নয়ন, বেকারত্বের চরম যন্ত্রণা, অর্থনৈতিক বিপর্যয়, শিল্পে মন্দা, কৃষকদের দুরবস্থা, ইরিগেশন সিস্টেমের বিপর্যয়, বিদ্যালয়গুলিতে, সরকারি বিদ্যালয়গুলিতে তালা পড়ছে এবং সীমাহীন অ্যাপিজমেন্ট, তোষণের রাজনীতি। আমাদের পশ্চিমবঙ্গে যেটা আমরা দেখে এসেছি, প্রচলিত ব্যবস্থা বা প্রচলিত যে চলছে গত কয়েক বছর ধরে, এখানকার একটা বড় অংশের মানুষ বলুন বা মানুষের প্রতিনিধিত্ব করা মিডিয়া বলুন, সে ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া হতে পারে, ইউটিউবার পোর্টাল হতে পারে, তারা তাৎক্ষণিক ইস্যুর উপরে বেশি আলোচনা করে, খবর দেখায়। এর ফলে পশ্চিমবঙ্গের যে মূল সমস্যাগুলি, এই সমস্যাগুলি অনেক সময় আড়াল হয়ে যায়। আর এখানকার রাজ্যের শাসক গোষ্ঠী তারাও এই বিষয়টা চান মূল বিষয়গুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে। আমরা মূল বিষয়গুলোর উপরে লাগাতার আমাদের যে প্রচার কর্মসূচি, জনগণকে ঐক্যবদ্ধ করা, এগুলো নিয়ে আমরা আমাদের প্রধান বিরোধী দল হিসেবে এই রাজ্যের মানুষকে, একটা বড় অংশের মানুষকে, প্রায় 40% কাছাকাছি এবং 2,30,00,000-এর বেশি মানুষকে প্রতিনিধিত্ব সমর্থন নিয়ে সমগ্র রাজ্যের মানুষকে প্রতিনিধিত্বকারী ভারতীয় জনতা পার্টি সে কাজটা কিন্তু চালিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও চালাবে। আমি আজকে যে বিষয়ে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি সেটা হলো আমাদের ভারতের নির্বাচন কমিশন, সাংবিধানিক বডি, তাদের যে এসআইআর প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়া নিয়ে মমতা ব্যানার্জির ভণ্ডামি, তৃণমূল কংগ্রেসের মিথ্যাচার এবং দ্বিচারিতা নিয়ে পাওয়া যায়। প্রমাণের জন্য আলাদা কিছু জোগাড় করার দরকার হয় না। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় দাঁড়িয়ে বা ভবানীপুরের বিজয়া সম্মেলনীতে ভার্চুয়ালি যা বলেন, আবার পরক্ষণে এয়ারপোর্টে দাঁড়িয়ে তাকে পাল্টে দেন। অতএব এটাও মানুষ দেখছে, প্রত্যেকটা জিনিস মানুষ দেখছে এবং এই দ্বিচারিতা, মিথ্যাচার এবং মানুষকে বিভ্রান্ত করে এই রাজ্যের মূল সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া, সাথে সাথে কিছু মানুষকে মিথ্যা প্রচার, ভুল তথ্য পরিবেশনের মধ্য দিয়ে বিভ্রান্ত করা, এটা আজকে নতুন নয়। 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, সামগ্রিকভাবে ভারত সরকার যখন সিএ আইন এনেছিলেন, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে চলে আসা হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি ইত্যাদিদের নাগরিকত্বের মর্যাদা দেওয়ার ক্ষেত্রেও এখানে জানেন গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম অশান্তির আগুন লেগেছিল পশ্চিমবঙ্গে, এবং সেটা লাগিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী।
সেদিন নবান্নর সামনে 37টা বাস পুড়ানো হয়েছিল, যার মধ্যে 22টা সরকারি বাস। মালদার শামসিতে রেল লাইন উপড়ে ফেলে দেওয়া হয়েছিল। মুর্শিদাবাদের আজিমগঞ্জে হাজারদুয়ারির মতো একটি গুরুত্বপূর্ণ ট্রেন, তাকে পুরো ট্রেনটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। রেজিনগর বেলডাঙ্গাতে রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং উলবেড়িয়াতে করমণ্ডল এক্সপ্রেসে যে পেশেন্টরা ফিরছিলেন সিএমসি ভেলোর থেকে, তার উপরে পাথর পড়েছিল। এটা লাগিয়েছিলেন আগুনটা মমতা বন্দ্যোপাধ্যায়। পরে 21-এর নির্বাচনেও তিনি সিএ কে এনআরসি বলে, যেহেতু আইন হয়েছিল কার্যকর হয়নি, তার কিছুটা সুযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার যে ইকোসিস্টেম, তার যে নেতারা রয়েছেন, যারা প্রকৃতপক্ষে না হিন্দুর উপকার করেছেন না মুসলমানের উপকার করেছেন, না শিক্ষিত হিন্দুদের চাকরি দিয়েছেন না শিক্ষিত মুসলমান ছেলেদের চাকরি দিয়েছেন, না স্বাস্থ্য ব্যবস্থার বেনিফিট সর্বস্তরের মানুষকে পৌঁছে দিয়েছেন, অথবা পরিযায়ী শ্রমিকদের যে একটা বড় অংশ, যাদের মধ্যে মুসলিমরাও একটা বড় সংখ্যায় আছে, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে নিজের বাড়িতে ফিরিয়ে দিতে পেরেছেন, কোনোটাই করেননি। তাই সেদিনও সিএ কে এনআরসি বলে ক্যাম্পেইন করে ভোট নিয়েছিলেন। এটা নতুন কিছু নয়। তাই এসআইআর যখন বিহারে ঘোষণা হয়, বিহার তো নয়, ওই নোটিফিকেশনে আপনারা দেখবেন তাতে পরিষ্কার ভারতবর্ষে এসআইআর চালু হয়েছিল ওই দিন থেকে। তা তারপরে 21শে জুলাই সভা থেকে কিভাবে হাত টাত ছুঁড়ে কিভাবে ওই মানে অখাদ্য মানে হিন্দি ভাষার উচ্চারণ তো আপনারা জানেন, ঠিক আছে। উনি কারো কারো দক্ষতা কম থাকতে পারে, উনি নিজেও বলেন যে আমি হিন্দি কম বলি, কম বুঝি, ইংরেজি ভুলভাল হতে পারে, আমি বাংলা মিডিয়াম থেকে পড়েছি, ঠিক আছে। সেই সীমাবদ্ধতার মধ্যেও তিনি মূল বিষয়টা হচ্ছে, তিনি বলেছিলেন যে এসআইআর করতে দেব না, বাঙ্গাল মে নেই হোগা। সাথে সাথে ওনার যে কোম্পানি পরিবারবাদী পার্টি, তার ম্যানেজিং ডাইরেক্টর সেকেন্ড ম্যান, তিনিও বলেছিলেন যে পশ্চিমবঙ্গে এগুলো হবে না, আমরা বুঝিয়ে দেব, ইলেকশন কমিশন ঘিরে ফেলবো লাখ লাখ লোক নিয়ে। এবং উনি 27শে ফেব্রুয়ারি থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রীতিমতো লাগাতার সরকারি আধিকারিকদেরকে এবং নির্বাচনের কাজে যুক্ত কর্মচারী তাদেরকে ধমক চমক দিয়ে আসছেন। প্রথম তিনি ধমক দিলেন যে আধিকারিকরা এখন কি ইলেকশন কমিশন, এমসিসি যখন চালু হবে তখন ইলেকশন কমিশন, 2 মাসের আগে আমি, 2 মাসের পরেও আমি, এগুলো করবেন না আপনারা। সরাসরি হুমকি এসডিও বিডিও যারা ইআরও এইআরও ডিইও। তারপরে আরো এক ধাপ এগিয়ে গিয়ে বোলপুরের প্রশাসনিক সভা থেকে বললেন যে আমাকে না জানিয়ে কেন 1000 বিএলও গিয়ে দিল্লিতে ট্রেনিং নিয়ে এসছেন। ডিএমদেরকে মনোজ পন্ত মহোদয় নন অফিসিয়ালি বললেন এদেরকে চেঞ্জ করে দিতে হবে। কিছু কিছু জায়গায় চেঞ্জ করেনি তা নয়, চেঞ্জ করেছে, এবং আমাদের নজরদারি থাকার ফলে সবাইকে চেঞ্জ করতে পারেনি। আমরা নজরদারি রেখেছিলাম প্রত্যেকটা দিন 24/7 ওনার অপকর্ম, ওনার ষড়যন্ত্রকে আমাদের ঠেকানোর জন্য যা যা করার আমরা করেছিলাম। কিন্তু লাগাতার এসআইআর কে এনআরসি বলা, এসআইআর করতে না দেব এই প্রচার হুমকি দেওয়া, এবং বিএলও থেকে শুরু করে ইলেকশন কমিশনের সর্বোচ্চ আধিকারিক পর্যন্ত ব্যাপকভাবে উনি আক্রমণ চালিয়ে গেছেন। মূল উদ্দেশ্য ছিল যাতে ওনাকে ভয় পেয়ে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে এই নির্বাচনের আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা না করেন এবং নিবিড় ভোটার তালিকা সংশোধন থেকে বিরত থাকেন। এটাই ছিল ওনার মেন মোটো। উনি ধমকে চমকে অনেককে শুইয়ে দেন, এটাও চেয়েছিলেন।
এমনকি যখন দেখলেন না এসআইআর আটকানো যাবে না, তখন সরাসরি বর্তমান সিএস পদমর্যাদার আইএস মনোজ আগরওয়ালকে আক্রমণ করলেন এবং আমরা চ্যালেঞ্জ করলাম 72 ঘন্টার মধ্যে প্রমাণ দিন যদি দুর্নীতি থাকে। সেটা তিনি দিতে পারেননি। যখন দেখলেন মনোজ আগরওয়াল এবং সিওকে বাগে আনা যাচ্ছে না, দুর্নীতির তথ্য শুধুমাত্র আকাশে ভাসিয়ে দেওয়া গেছে, ডকুমেন্ট দেওয়া যায়নি, তখন তিনি বা ওনার ভাইপো জ্ঞানেশ কুমারজি সিইসি তাকে বাপ তুলে আক্রমণ করলেন। এবং সাথে সাথে তো অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেইছেনই, ঠিক আছে উনি পলিটিক্যাল লোক, প্রথম থেকে ওনাদের টার্গেটে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি আছেন, নাড্ডাজি আছেন, আমরা জানি। কিন্তু জ্ঞানেশ কুমারজিরও বাপ তুলে তিনি বললেন। বলার পরে ফাইনালি কি হলো? ফাইনালি ইলেকশন কমিশন যে অল পার্টি মিটিং ডাকলো, প্রথমত ইলেকশন কমিশন দিল্লিতে প্রেস কনফারেন্স করে ঘোষণা করলো যে আমরা এসআইআর শুরু করছি 12টি রাজ্যে, যার মধ্যে পশ্চিমবঙ্গ আছে, ইনক্লুডিং কেন্দ্রশাসিত অঞ্চল। আমরা এসআইআর শুরু করছি। ইলেকশন কমিশন অফিসিয়াল ডিক্লেয়ার করলো। গোটা ভারতবর্ষের টিভি মিডিয়া, যেহেতু পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে, আপনারাও সবাই দেখালেন, লাইভ করলেন। প্রত্যেকটা শব্দ বাক্য নিয়ে আলোচনা, পর্যালোচনা, টক শো, ডিবেট সব কিছু হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যারা বলেছিল এসআইআর করতে দেব না, ইলেকশন কমিশন অচল করে দেবো, তারা দেখলো বিপদে পড়লো। তারা দেখলো যে সাংবিধানিক বডি, ওরা জানে, সবই জানে, গিলে ফেলেছে এসআইআর। কিন্তু মুসলিমদেরকে বিভ্রান্ত করা, এনআরসি করে, আমাদের শরণার্থী হিন্দু যারা, তাদেরকে ভয় দেখানো, এই কাজটা কন্টিনিউ তারা করছেন। খাচ্ছে না, যদিও শরণার্থীরা খাচ্ছে না, কারণ প্রথমত শরণার্থী হিন্দু যারা মূলত বাংলাদেশ থেকে এসছেন, তাদের ক্ষেত্রে এক তো 2002-এর আগে যারা এসেছেন পার্টিশনে বা 71-এ বা পরবর্তীকালে বাংলাদেশে যখন যখন বড় বড় হিন্দু নিধন যোগ্য হয়েছে, হিন্দু নিধন করা হয়েছে, কখনো বিএনপির আমলে, কখনো অন্য সরকারের আমলে, বিভিন্ন দলের সরকার, বিভিন্ন বড় বড় যে সমস্ত হিন্দু মানে শেষ করে দাও, শূন্য করার উদ্যোগ হয়েছে, তারপরে পরেই অনেকে এসছে। তাই 2002-এর আগে যারা এসেছেন, 1987 পর্যন্ত বাই বার্থ যারা এখানে আছেন, তাদের কোনো সমস্যা নেই। ভারত সরকারের সিএ এর মাধ্যমে ভারত সরকার 2014-র 31শে ডিসেম্বর পর্যন্ত খুব ক্লিয়ার তাদের সহনাগরিকের মর্যাদা দেওয়ার কথা আইন করে পাশ করেছেন। তারা সহনাগরিক, আর নাগরিক হলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ভোটার তালিকার নাম অটোমেটিক কোর্সে উঠবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। পরবর্তীকালে 5ই আগস্ট বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরানোর পরে বাংলাদেশে যে জামাতিদের সরকার এসেছে, কমপ্লিট মৌলবাদী সরকার, ভারত বিরোধী সরকার, যারা হিন্দুদেরকে শূন্য করতে চায়, তারা আসার পরেও প্রচুর হিন্দুদের আসতে হয়েছে বাধ্য হয়ে, ধর্ম বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য। সেই জন্য ভারত সরকার 31/12/2024 পর্যন্ত তারা সমস্ত শরণার্থী হিন্দুদেরকে ভারতে থাকার অনুমতি দিয়েছেন, লিখিতভাবে নোটিফিকেশন করে এমইএচএ থেকে। এটা আপনারা সবাই জানেন। এটা কেন হয়েছে তার কারণ কোনো রাজ্যে নয়, মানবিকতার দিক থেকে, এবং ভারত হিন্দুস্থান, হিন্দুদের আশ্রয়স্থল, কোনো রাজ্য করেনি। পশ্চিমবঙ্গে পুলিশকে লাগিয়ে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা বিভিন্ন জায়গায় হিন্দু শরণার্থীদেরকে থানায় তুলে নিয়ে যাচ্ছিল, জেলে আটকে রেখেছে। সেই কারণে ভারত সরকারের কাছে এই খবরটা ছিল, তাই হিন্দু শরণার্থীদের ভারতে থাকা প্রোটেক্টেড করেছে। এবং আপনারা জানেন গতকাল জনস্বার্থ মামলা হয়েছে, তরুণ জ্যোতি তেওয়ারি এবং গোপাল গোয়ালি করেছেন।
তারা বলেছেন যে পশ্চিমবঙ্গের জেলে 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে কত হিন্দু সেখানে আটকে রাখা হয়েছে। আপনারা মেটেলি থানাতে দেখেছেন গত পরশুদিন এলাকার হিন্দুরা জড়ো হয়ে অবৈধভাবে থানায় আটকে রাখা হিন্দুকে বের করে ছাড়তে বাধ্য করিয়েছে পুলিশকে। অতএব শরণার্থীদের ব্যাপারে তাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে থাকার ব্যাপারে ভারত সরকার লিখিত কমিটমেন্ট দিয়েছে যে কজন জেলে আছে তাদেরকেও 2 সপ্তাহের মধ্যে আমরা বাইরে বের করব। রানাঘাটের জেলে আছে, রায়গঞ্জের জেলে আছে, বিভিন্ন জায়গা আছে, আমরা বের করব। আমরা হিন্দু শরণার্থীদের ব্যাপারে ভারত সরকারও যেমন কমিটেড, পশ্চিমবঙ্গ বিজেপিও সেইভাবে কমিটেড, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এবারে আসুন মূল বিষয়ে। মূল বিষয়ে হচ্ছে এসআইআর। এসআইআরে আপনারা দেখুন 31শে অক্টোবর যখন মিটিং হলো, সেই মিটিংয়ে তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করলো। আপনারা দেখুন তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করলো এবং পার্টিসিপেট করে তারা 1, 2 দেখুন পসিবিলিটি অফ ভোটার ডুপ্লিকেশন, লিক অফ BLO 1, BLO 2 লিস্ট দেখুন, এবং তারা ওখানে কমিট করে এলো 5 কনফিউশন রিগার্ডিং আধার স্ট্যাটাস, 6 ডেফিনেশন অফ রিলেটিভ ডেফিনেশন। ও তো পিতা মাতা পরিষ্কার বলা আছে। এরা বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদেরকে কাকা জ্যাঠা চাচা চাচি এইসব করে, ফুপু বুবা এইসব করে ঢোকাতে চাইছে, কিন্তু স্কোপ নেই। আমাদের যে রুলস রয়েছে সেই রুলসের 9 পড়ে নিলেই খুব পরিষ্কার, পিতা মাতার বাইরে রিলেটিভ হবে না। আপনাদের যে ছক আছে, ছক এবারে বানচাল। দেখুন অনলাইন সাবমিশন অফ এনুমারেশন ফর্ম, তৃণমূল কংগ্রেস স্পেসিফিক সম্ভবত আইপ্যাড লিখে টিকে দিয়েছে এগুলো, পণ্ডিত তো ওরা। ডিমান্ড দেখুন, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাক্সেস অফ ইনফরমেশন, ডাটা সিকিউরিটি অ্যান্ড procedural fairness, document consistency and clarification, protection of voter rights আর integrity of booth level operation। দেখুন they accepted SIR। তৃণমূল কংগ্রেস যারা বাইরে SIR কে NRC বলে মুসলিমদেরকে তাঁতাচ্ছে, যারা শরণার্থী হিন্দুদেরকে ভুল বুঝাচ্ছে যে সিএ অ্যাপ্লাই করবেন না, সব বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, সব মিথ্যাচার, তারাই কিন্তু SIR কে অ্যাকসেপ্ট করেছে। এবং সই দেখুন, ডেট 31 তারিখ। এবারে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গৌতম বাবু BLO তিনি গেছিলেন, BLO কে ওখানে তো ব্যাপক পুলিশের ব্যাপারটা থাকে, শুধু ওখানে নয়, ওই পাড়ার সবাইকে আলাদা কার্ড দেওয়া আছে। ওই এলাকার মানুষজন ওই আপনার প্রায় কার্যত বন্দি দশা, বন্দি জীবনযাপন পালন করেন। ওখানকার কারোর বাড়িতে মাইক বাজানো যাবে না, পুজো অনুষ্ঠানেও লোকজন যাবে না, ওখানকার ওই এলাকার লোককে আলাদা কার্ড দেওয়া আছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দরকার, যে কোনো মুখ্যমন্ত্রীর বাসভবনে চলে যান। কোনো মুখ্যমন্ত্রী তার
কোনো বাড়ি বা আত্মীয়র বাড়িতে থেকে এলাকার মানুষকে বিব্রত করেন না। যাক, সেটা অন্য পার্ট। তা সেখানে গৌতম বাবু বিএলও গেছিলেন, তাকে আটকানো হয়, বলে এখানে ঢোকা যাবে না। উনি বললেন আমি ঢুকবো। তারপরে ওনাকে বসানো হয়, বসিয়ে বলা হয় প্রথমে যে বিএলও ফর্মটা দিয়ে দিন, আমরা পৌঁছে দেবো। উনি বলেন যে না, ইলেকশন কমিশনের ডাইরেকশন রয়েছে, ভোটারের হাতে দেবো আমি, বা ভোটারের যিনি ক্লোজ রিলেটিভ তার হাতে দিতে পারি, কিন্তু আমি দেবো না। অনেকক্ষণ বসার পরে অনড় বিএলও, এরকম মেরুদণ্ড সোজা করা বিএলও আছেন, অতএব সব বিএলও তৃণমূল নেতার ঘরে বসে বা রাত্রি 11:30টার সময় এমএলএ বিশ্বনাথ দাসের ঘরে বসে সব বিএলও করছেন না। তা গৌতমবাবু ওখানে মেরুদণ্ডটা সোজা রেখে মুখ্যমন্ত্রীর হাতেই দিয়েছেন, এবং মুখ্যমন্ত্রী হাতে দেওয়ার পরে প্রথম এটা তৃণমূলের অফিসিয়াল মুখপাত্র জাগো বাংলায় আসে, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়। জাগো বাংলা কোন পার্টির মুখপাত্র? গণশক্তি যেমন সিপিএম এর। আমরা তো আমাদের অত টাকা নেই, ডেলি বের করতে পারি না, আমরা একটা কমল বার্তা বের করি মাঝে মাঝে। এটা হ্যাঁ, জনবার্তা আছে। তা আমাদের এইটা তো দেখুন জাগো বাংলা। এবারে যেই তারপরে আরেকটা কাগজ, এটাকে আর বলতে হবে না, এর পরিচয় দেওয়া লাগবে নাকি? তারপরে এটা আরেকটা কাগজ, সেকুলারিজমে বিশ্বাস করে। খুব চাপে পড়ে লিখেছে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। পশ্চিমবঙ্গে লেখে না, ধুলিয়ান শামসেরগঞ্জে লেখে দুষ্কৃতকারীদের হামলা। এই কাগজ অসংখ্য পোর্টাল, ইংলিশ হিন্দি বিভিন্ন স্তরের। তাহলে কি হলো, যিনি এসআইআর এর করতে দেব না, ঘির লুঙ্গি, आंदोलन हो जाएगी, पूरा घेराव कर दूंगा, नहीं करने दूंगी एसआईआर, এইগুলো বলা রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো এসআইআর এর ফর্ম নিজের হাতে নিলেন বিএলওর কাছ থেকে। 24 ঘন্টা ধরে ক্যাম্পেইন চলল। পরের দিন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, জাগো বাংলা ডিলিট করলো। উনি বললেন সোশ্যাল মিডিয়াতে লিখে মিথ্যাচার হয়েছে, ফর্ম আমি নিয়েছি কিন্তু ফিল আপ আমি করিনি। যতক্ষণ না সব ভোটারের ফিল আপ হচ্ছে ততক্ষণ আমি করব না। সব ভোটার মানে কারা? আপনাকে আমি বিরোধী দলনেতা হিসেবে অনুরোধ করছি, দাবি করছি, আপনি কি চান মৃত ভোটারের নাম রাখতে? আপনি কি চান ডবল ট্রিপল এন্ট্রি ভোটারের নাম রাখতে? আপনি কি চান অস্তিত্বহীন ভোটারের রাখতে? আপনি কি চান অভারতীয়দের নাম রাখতে? বিশেষ করে বাংলাদেশি মুসলিম এবং মায়ানমার কক্সবাজার হয়ে এখানে আসা রোহিঙ্গা, আপনি কি চান এদেরকে রাখতে? মাননীয় মুখ্যমন্ত্রী, সব ভোটারের ব্যাখ্যা আপনি দিন। বিহারে একইভাবে যারা এসআইআর এর বিরোধিতা করেছিল, যারা 25 দিন ধরে রোড র্যালি, কার র্যালি, অনেক জনসভা করেছিল, রাহুল গান্ধীজি, তেজস্বী যাদবজি এবং অন্যান্যরা, তারা এসআইআর এর পরে যে ফাইনাল ভোটার লিস্ট, সেই ফাইনাল ভোটার লিস্ট যাতে যোগ বিয়োগ করে 47 লক্ষ ভোটার কমেছে বিহারে। আপনি দেখবেন বিহারের ফার্স্ট ফেজ পোলিংয়ে 5% ভোট বেড়েছে। তার কারণটা হচ্ছে ভুয়া ভোট বেরিয়ে গেলে ভোট পার্সেন্টেজ বাড়বে। এখানেও 7ই ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট হবে, তারপরে যখন এপ্রিল মাসে ইলেকশন কমিশন ইলেকশন করাবে,
তখনও দেখবেন এখানে 5-6%, 7% ভোট বাড়বে। তার কারণ ভুয়া ভোটার বেরিয়ে গেলে ভোটের পার্সেন্টেজ বাড়ে, এটা হচ্ছে হিসাব। আমরা একাধিকবার আমার ভোটে লড়া হয়ে গেছে, 3বার এমপি, 4বার এমএলএ, 7বার বড় ভোটে লড়েছি, ছোট ভোটে কাউন্সিলর ভোটে 3বার লড়েছি, 10বার আমি ভোটে লড়েছি প্রতীকে। তো ন্যাচারালি আপনার এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিহারে তারা কন্টেস্ট করছেন, দাবি করছেন সরকার তৈরি করব। এরাও কিন্তু একদিকে বিভ্রান্ত ছড়াচ্ছে হিন্দু শরণার্থীদের মধ্যে, মুসলিমদের মধ্যে। আমরা বারে বারে বলেছি যে আমি বলেছি, অন্য লোক কারোর দায়িত্ব আমি নেব না, যে আমরা পশ্চিমবঙ্গে মুসলিম ভোট চাই না, কথা বলি না, আমরা পাই না। নরেন্দ্র মোদীজির সমস্ত স্কিমের বেনিফিট সবাই পাচ্ছে, কিন্তু ভোটের সময় মুসলিম এলাকাতে আমাদেরকে গেলে বলা হয় হিন্দুদের পার্টি এসেছে, এরা জয় শ্রীরাম বলে। অতএব এটা বাস্তব, কঠিন বাস্তব। আমরা বলেছি তাদেরকে ক্লিয়ার করার জন্য যে আপনাদের ভোটের বড় অংশ তৃণমূল পাওয়ার পরেও বা অন্যান্য দল পাওয়ার পরে, আইএসএফ সহ অন্যদের পাওয়ার পরেও আমরা মনে করি যে সমস্ত ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত। এবং আমি লাগাতার গত 6 মাস ধরে প্রেস কনফারেন্স বলুন, পাবলিক মিটিং বলুন, র্যালি বলুন, যেখানে আমার বলার সুযোগ হয়েছে, এসআইআর এসেছে, সেখানে আমি বলেছি 4 রকমের লোকের নাম বিহারে আউট হয়েছে, এখানেও আউট হবে। 1 মৃত, 2 ডবল ট্রিপল এন্ট্রি, 3 ফেক, 4 হচ্ছে বাংলাদেশি মুসলিম এবং যাদেরকে আমরা অনুপ্রবেশকারী বলি। এর বাইরে সব ভারতীয়রা এখানে প্রোটেক্টেড, এমনকি বাংলাদেশ থেকে যে হিন্দু শরণার্থী এসছেন তারাও প্রোটেক্টেড। তারা দয়া করে সিএতে আপিল করুন, ভারত সরকার নিশ্চিতভাবে একটা কোনো রাস্তা বের করে দেবে 2002-এর পরে যারা, তাদের জন্য। যেহেতু সিএতে তাদের অ্যাপ্লিকেশন করার সুযোগ হয়েছে, সিটিজেনশিপ ভারত সরকার তাদেরকে নিশ্চিতভাবে দেবেন। আর সিটিজেনশিপ দিলে ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে 12 দফা, তাতে সিটিজেনরাই ভোটার হবে বলা আছে, এটা কোরিলেটেড। তাতে এখানে কোনো কনফিউশনের জায়গা নেই। এরা এই যে আপনার অখিলেশ যাদব, মমতা ব্যানার্জিরা ঠিক কোভিডের সময় 2020 সালে যখন ভারতীয় চিকিৎসা বিজ্ঞানীরা 3টে দেশীয় ভ্যাকসিন বার করলেন, তখনও মোদি ভ্যাকসিন এসব বলেছিলেন, কিন্তু প্রথম পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ ভ্যাকসিন পাওয়ার আগে মমতা ব্যানার্জি তার বাড়িতে ভ্যাকসিন নিয়েছেন। যারা বাইরে বলেছেন মোদি ভ্যাকসিন, তারাই প্রথম ভ্যাকসিনটা বাড়িতে নিয়েছেন। মমতা ব্যানার্জিও নিয়েছে, আর ওখানে লখনৌতে অখিলেশ যাদবও নিয়েছে। ঠিক এসআইআর এর ক্ষেত্রেও সবাইকে ভুল বুঝিয়েছে, নিজে এসআইআর ফর্ম নিজের হাতে নিয়েছে। উনার পার্টির মুখপাত্র জগবাংলাতে লিক করেছে, ওখানে তো জগবাংলা ছিল না, ওখানে পুলিশের সিকিউরিটির লোক থাকতে পারে, মমতা ব্যানার্জির অফিসের স্টাফরা থাকতে পারে। তাদের ক্ষমতা নেই, সাহস নেই যে জাগবাংলাকে বলবে। জাগবাংলাকে তো বলেছে মমতা ব্যানার্জি নিজে। জাগবাংলার ওখানে স্কোপ ছিল বলে আমার জানা নেই, আর যদিও থাকে তাদের ছাপার ক্ষমতা উইদাউট দ্য কনকারেন্স ফ্রম দি মমতা ব্যানার্জি, ওদের কোনো স্কোপ নেই ওনার অনুমতি ছাড়া এটা ছাপার। তা যিনি অনুমতি দিয়েছেন, যিনি অনুমতি দিয়েছেন, ছেপেছেন, তারপরে যেই সবাই করেছে, তারপরে আপনি মিথ্যাচার করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। সাথে সাথে আমি নাম না করে বলি, একাধিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক, সাংসদ, মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী ইত্যাদিরা, তারাও এটা দেখে কম্পিটিশন করে ওই দিন সোশ্যাল মিডিয়াতে ছেপেছে। আপনাদের অনেকের কাছেই আছে, আমি আর তাদের নাম বলে বিখ্যাত করতে চাই না, কারণ আমি তাদের সবাইকে নেতা বলি না, কর্মচারী বলি। অতএব এই ক্ষেত্রে এই মিথ্যাচারের বিরুদ্ধেই আজকে সকালবেলা প্রত্যুষে আমার প্রেস কনফারেন্স। এর বাইরেও আমি আপনাদেরকে
লেটেস্ট যে পার্টিসিপেশন, না না বিএলএ অ্যাটেন্ডেন্স গতকাল পর্যন্ত, দেখুন গতকাল পর্যন্ত, এটা তো আমি উপরে অল পার্টি মিটিং বললাম, মমতা ব্যানার্জির ফর্ম নিয়ে বললাম, বিএলএ 1 এবং বিএলএ 2 দিতে হয় স্টেট পার্টি এবং ন্যাশনাল পার্টি। বিজেপি ন্যাশনাল পার্টি, তৃণমূল কংগ্রেস হচ্ছে স্টেট পার্টি। গতকাল পর্যন্ত ভারতীয় জনতা পার্টি বিএলএ 1 দিয়েছে, আমি মেন 4টে পার্টির বলে দিচ্ছি। ভারতীয় জনতা পার্টি বিএলএ 1 দিয়েছে 338, বিএলএ 2 দিয়েছে ফর্ম সাব রিসিপ্ট 39,842। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কশিট সিপিআইএম, তারা বিএলএ 1 দিয়েছে 200 আর বিএলএ 2 দিয়েছে 30,724। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিএলএ 1 দিয়েছে 212 আর বিএলএ 2 দিয়েছে 8,046। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বিএলএ 1 ফর্ম দিয়েছে 163 আর বিএলএ 2 দিয়েছে 38,934। হ্যাঁ, গতকাল পর্যন্ত 39,842। তৃণমূল কংগ্রেস গতকাল বিকেল 5টা পর্যন্ত 38,900। আমি সংখ্যায় যাচ্ছি না, আমার বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেস যারা এসআইআর এর বিরোধিতা করছে, যারা সিএ ক্যাম্পে যেতে না বলছে শরণার্থীদের, যারা মুসলিমদেরকে বলছে এটা এনআরসি, মানে এটাকে গরম করে রেখে 21-এর মতো আবার ভোট নিতে চায়, আবার মুসলিমরা পরিযায়ী শ্রমিক হবে, মুসলিমরা চিকিৎসার জন্য ভেলোরে যাবে, বাঙ্গালোরে যাবে, আরো গরিবকে মুসলিম শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি পাবে না। মানে আমি অন্যদের সঙ্গেও বলছি, বিশেষ করে আপনাদের টার্গেট করেই তো এনআরসি বলছে, কিন্তু যারা আপনাদেরকে বলছে এনআরসি, সেই লোকগুলোই কিন্তু পুরো প্রক্রিয়াটার মধ্যে যুক্ত হয়ে গেছে। গতকাল তৃণমূল কংগ্রেসের লেখা চিঠি ইলেকশন কমিশন, 38,934 বিএলএ 2, মমতা ব্যানার্জির হাতে ফর্ম নেওয়া, জাগো বাংলাতে খবর করা। তৃণমূল কংগ্রেসের চিঠি 6 নভেম্বর 2025, গত পরশু, রিলেটিভ ক্যাটাগরি ইন এসআইআর এনুমেরেশন, অরূপ বিশ্বাসের। একদিকে एसआईआर एनआरसी नहीं करने दूंगी, অন্যদিকে the official instruction manual issued to BLOs and the BLO software interface through an urgent update of the drop down menu and input fields। এরা রিলেটিভের ব্যাখ্যা দেওয়া আছে, মাননীয় অরূপ বিশ্বাস, মাননীয় আইপ্যাক, রুল 9 পড়ে নেবেন। ও হাত দেওয়ার ক্ষমতা কারণ নেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। এটা ভারতবর্ষের পার্লামেন্টের বোথ হাউসেস করা, অনেক আগে রাষ্ট্রপতির সই করা, এটা রুলস হয়ে গেছে। পড়ে নেবেন, পড়াশোনা করতে হবে, বই কিনতে হবে। কলেজ স্ট্রিটে যদি বই না পাওয়া যায় আমাকে বলবেন, আমি কোথায় পাওয়া যাবে বলে দেবো। মুসলিম মহল্লায় এই ধরনের শিবির করেছে, লাগিয়ে পাঠানো টুইট করে। আপনাদের এর সাথে আমি আরো একটা বিষয় আপনাদের বলে শেষ করব। সেটা হচ্ছে আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি এবং মাননীয় কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার কয়েকদিন আগে একটা টুইট করেছিলেন। মুখ্যমন্ত্রী কেন্দ্র ভবানীপুরে তিনি 4টে এমন ভোটারের নাম বলেছিলেন যারা রাসবিহারীরও ভোটার, হাওড়ারও ভোটার।
আমরা ভারতীয় জনতা পার্টি 16 লক্ষ ডবল ট্রিপল এন্ট্রি নিয়ে লোকসভা নির্বাচনের আগে অমিত মালবিয়া ওম পাঠকের নেতৃত্বে দিল্লিতে আর আমার উপস্থিতিতে কলকাতাতে আমরা মাথায় করে হাতে করে অত লিস্ট নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছিলাম। আরিজ আফতাব কে ছিলেন, কি করতেন সবাই জানেন। তিনি এটাকে এন্টারটেন করেননি, আমাদের কথা দিয়েছিলেন ভার্বেলি যে আমরা লোকসভা ভোটে স্ট্যাম্প লাগিয়ে দেব, একটা নামই থাকবে কিন্তু কোথাও ভোটার লিস্টে স্ট্যাম্প লাগিয়ে দেবেন। অর্থাৎ উনি কনাইভেন্স উইথ আইপ্যাক অ্যান্ড তৃণমূল কংগ্রেস অ্যান্ড মুখ্যমন্ত্রী থ্রু সিএস চিফ সেক্রেটারি তিনি এসব কাজ করে গেছেন, সবাই জানেন। আমরা ইলেকশন কমিশনকে অ্যাপ্রিসিয়েট করছি যে তারা মৃত ভোটারের ক্ষেত্রে শুধুমাত্র বাড়ির লোকের ফর্ম ফিল আপের উপরে নির্ভর করেননি, তারা ডাইরেকশন দিয়ে দিয়েছেন প্রত্যেকটি শ্মশান এবং কবরস্থানের রেজিস্টার্ড, এবং তারা চেয়ে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের যে ক্রিমেশন কস্ট দেওয়ার একটা পলিসি ছিল বা আছে, এখন দেয় না, কিছুদিন আগে পর্যন্ত দিয়েছে 2000 টাকা সমব্যথী, তার রেকর্ড এবং ডাটা, এবং আধার যে মৃত্যু হওয়ার জন্য ডিঅ্যাক্টিভেটেড হয়েছে, আমার কাছে ইনফরমেশন আছে, যদি ঠিকঠাক না হয় আমি এটা বলবো, ড্রাফট ভোটার লিস্টের সময় নজর রেখেছি 13 লক্ষ মৃত ভোটারকে আধার যে আমাদের সিস্টেম রয়েছে ভারত সরকারে ডিঅ্যাক্টিভেটেড হয়েছে ডিউ টু ডেথ। তাই ইলেকশন কমিশন শুধু ফর্মের উপরে এবং বিএলএর উপর নির্ভর করেনি, তারা মূল জায়গাটাই চলে গেছে যাতে একটাও মৃত না থাকে। ক্লিয়ার। রিলেটিভের ক্ষেত্রে একদম আইন পরিষ্কার আছে, ফাদার এন্ড মাদার। ক্লিয়ার। থার্ড হচ্ছে যেটা আমরা ইলেকশন কমিশনের ডিমান্ড করব যে এআই ফর্মুলা অ্যাপ্লাই করে স্ক্যান করতে হবে ফর্মগুলো রিটার্ন এলে, যাতে একজনও ডবল এন্ট্রি না থাকে। ট্রিপল এন্ট্রি তো অনেক দূরের কথা, ডবল এন্ট্রি না থাকে। এর জন্য তৃণমূল কংগ্রেস যে সমস্ত চাপ দিয়ে বিএলওদের করাচ্ছেন, আবার অনেক তৃণমূলের বিএলও রয়েছে, আমরা 5700 অবজেকশন দিয়েছিলাম বিএলওদের এগেনস্টে, তার অধিকাংশই অ্যাকসেপ্ট হয়নি, কিছু অ্যাকসেপ্ট হয়েছে। আমরা 9 তারিখ সোমবার দিন ইলেকশন কমিশন আমাদের দেবে বলেছে কেস টু কেস, কেন অ্যাকসেপ্ট হয়েছে, কেন অ্যাকসেপ্ট হয়নি, কেন রিজেক্ট হয়েছে তার রিজন আমরা পাওয়ার পরে এটা নিয়ে কথা বলবো এবং যা করার করবো। আমি আপনাদের বলছি আমরা নেক্সট উইকে আফটার 11th আমরা ইলেকশন কমিশনকে লিখিতভাবে এখানেও দেব, ইসিআইর ফুল বেঞ্চ সিইসিকেও দেব, যে এআই সিস্টেমকে লাগিয়ে মডার্ন সিস্টেম ফটো স্ক্যান করতে হবে, যাতে কোনো ডুপ্লিকেট মানে ডবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি ভোটার না থাকে। শুধুমাত্র এই বিএলও, বিডিও, ইআরও, এইআরও, ম্যাজিস্ট্রেট, এসডিও, ডিএম, ডিইও এদের উপর নির্ভর করা যাবে না, যেভাবে ডেথের ক্ষেত্রে আপনারা দিয়েছেন। থার্ড পয়েন্ট আমার, যেটা আমি কনক্লুড করব, ডে বিফোর ইয়েস্টারডে আমি আরটিআই করেছি কলকাতা কর্পোরেশনে। কলকাতা কর্পোরেশনে কমিশনার হিসেবে দক্ষিণ 24 পরগনার এক নটোরিয়াস ডিএমকে বসানো হয়েছে, সুমিত গুপ্তা। তিনি আসার পরে আইপ্যাকের নির্দেশে কয়েক হাজার বার্থ সার্টিফিকেট দিয়েছেন। আমার কাছে প্রপার ডকুমেন্ট রয়েছে, 2007 সালে জন্মগ্রহণ করেছিলেন, রিসেন্ট বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। বোকার মতো কাজ করেছেন সুমিত গুপ্তা, প্রতীক জৈন ভাইপো, এগুলো অ্যাকসেপ্ট হবে না। আমি আরটিআই করেছি, একটা চিঠিও দিয়েছি, যেহেতু আই এম হোল্ডিং লিডার অব অপোজিশন পোস্ট, আমার ক্যাপাসিটি থেকে
তিনি রেসপন্স করবেন কি করবেন না ওনার বিষয়, কিন্তু আরটিআইতে না দিলে আমি ইনফরমেশন কমিশনারের কাছে যাব এবং ইনফরমেশন কমিশনার হয়ে কোর্টে যাব। আমার কাছে ডকুমেন্ট রয়েছে 2007 সালে জন্মগ্রহণ করেছেন, রিসেন্টলি তাকে বার্থ সার্টিফিকেট দিয়েছেন এই সুমিত গুপ্তা, যাতে তিনি ওই 12 দফা ডকুমেন্টের মধ্যে একটা দেখাতে পারেন। অতএব এই জাগলারি মিথ্যাচার দয়া করে বন্ধ করুন। আপনাদের লোকরাই কিন্তু আমাদের ইনফরমেশন দিচ্ছে, আপনাদের লোকরাই ইনফরমেশন দিচ্ছে। তাতে মন্ত্রী আছেন, বিধায়ক আছেন, আইএস অফিসার আছেন, WBCS অফিসার আছেন, এমনকি ভবানীপুরে বিএলওর সঙ্গে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কিছু লোককে সিভিল ড্রেসে পাঠানো হয়েছিল অর্গানাইজ করতে। তাদেরকে যখন 3-4টি পোর্টাল ফোন করে, কারণ আমাদের পুলিশ বিভাগ থেকেই পুলিশের নাম এবং কনস্টেবল নাম্বার, ASI নম্বর দিয়ে দেওয়া হয় যে এরা এই বুথে ঘুরছে, ধরাও পড়েছে, পালিয়েও গেছে। অতএব আপনাদের লোকেরাই আপনাদেরকে ধরে দিচ্ছে। আমি তো আগেও বলেছি, কাউকে কিচ্ছু করতে হবে না। বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের ব্যাপারে চিহ্নিত করার জন্য 500 টাকা করে মাথা পিছু ঘোষণা করুন, তৃণমূল নিজেই ধরে দিয়ে চলে যাবে। 12টা ধরলে 6000, 10টা ধরলে 5000, 8টা ধরলে 4000। কলকাতা শহরের এই সংখ্যালঘু অধ্যুষিত গুলশান কলোনি, সেখানে এখন বিএলও ঢুকেছিলেন এবং তৃণমূলের বিএলএ কে সঙ্গে নিয়ে একটা 5 তলা আবাসন, 20টা ফ্ল্যাট, তার মধ্যে একটি মাত্র ফ্ল্যাট তারা নথি দেখাতে পেরেছে। তাদেরকে এনুমারেশন ফর্ম জমা দিয়ে 2 মিনিটের মধ্যে কাজ শেষ করে বিএলও বেরিয়ে এসেছে। হ্যাঁ, গোটাটাই একদম বাইরের লোকজন। এবং জাভেদ খানের কাছে, ওনার ছেলে কাউন্সিলরের কাছে এত এপিক ফর্ম আছে, যাদের নাম মমিনপুর, ইকবালপুরেও আছে, বন্দরেও আছে, খিদিরপুরে, যাদের নাম রাজাবাজারেও আছে, তাদের নাম ওখানেও আছে। তারা সকালবেলা রাজাবাজারে ভোট মারে, কেমিক্যাল দিয়ে কালিটা তোলে, বেলার দিকে গিয়ে কসবাতে ভোট মেরে দেয়। একইভাবে ভবানীপুরের ওয়ার্ড নম্বর 77 চেতলাতেও তাই হয়। অতএব আমি আগেও বলেছি, আজও বলছি, খুব জনপ্রিয় হয়েছে বিষয়টা যে জ্ঞানেশ কুমারজির নেতৃত্বে ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। মমতা বালা ঠাকুরের যে এসআইআর নিয়ে অনশন করছে লোকবাড়া, সেখানে দেখা গেল সুজন চক্রবর্তী, শুভঙ্কর সরকার তারা গেলেন। কি বলবেন নৈতিক সমর্থন জানাতে? সেখানে ইন্ডি জোট তো যাবেই, তো জোটটা তো ইন্ডি। এরা তো পশ্চিমবঙ্গে কুস্তি দেখায়। মূল কারণ হচ্ছে হিন্দু ভোট ভাগ করা। সিপিএম এর কাজটা এইটা। উনি 2,41,000 ভোট পেয়েছিলেন দমদমে। কাকে জেতানোর জন্য? তৃণমূলকে জেতানোর জন্য। আমরা 76,000 ভোটে ওখানে হেরেছি। আপনি বুথ ধরে দেখলে কামারহাটির মুসলিম এলাকাতেও ভোট পাননি, সব ভোট তৃণমূল পেয়েছে। 100-র মধ্যে 91-92% মুসলিম ভোট পেয়েছে। উনি হিন্দু ভোটগুলো কেটেছেন, বরানগরে, পানিহাটিতে, দমদমে কেটে তিনি জিতিয়ে দিয়েছেন। এই কাজটা করার জন্য যায়। অতএব সুজনবাবু, শুভঙ্কর বাবুকে কোনো মুসলিমদের আন্দোলনে যেতে দেখেন না কেন? নৌসাদ সিদ্দিকী যখন ডরিনা ক্রসিংয়ে আন্দোলন করছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে, কোনোদিন মঞ্চে যাননি কেন? মতুয়ারা হিন্দু, তাদের ওখানে গিয়ে কেন্দ্রীয় সরকার বিজেপি বিরোধী কথা বলতে হবে, শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বলতে হবে, বলে যদি কিছু হিন্দু ভোট কেটে দিয়ে চোরেদের এখানে রাখা যায়। এই কারণেই অভয়ার আন্দোলন শেষ করেছে সিপিএম। আর কংগ্রেস তো ঘোষিত মমতা ব্যানার্জির বন্ধু। অধীর চৌধুরীকে যেদিনকে সরিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি থেকে, সেদিনই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা, মল্লিকার্জুন খাড়গেরা সিগন্যাল দিয়ে দিয়েছে যে আমরা মমতার সঙ্গে লড়বো না। মমতার ব্যানার্জির সঙ্গে লড়লে প্রিয়রঞ্জন দাসমুন্সী, সোমেন মিত্র, গনি খান চৌধুরী, প্রণব মুখার্জির পরে সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে যিনি আত্মপ্রকাশ করেছিলেন কংগ্রেসের, তার নাম অধীর চৌধুরী। সত্যিকারে লড়তো, অধীর চৌধুরীকে সরাতো না। তৃণমূল কংগ্রেস কি রবীন্দ্রনাথ ঠাকুরকে এখন ইস্যু করছে? তার কারণ তারা মিছিল করবে জোড়াসাঁকো থেকে। কে মূর্খগুলো করছে এটা?
আপনি ইতিহাস পড়তে বলুন এই মূর্খদের, এরা বাংলাটা পড়তে তো জানে। যদি এখন উর্দু পড়া অভ্যাস করেছে আলাদা কথা, যদি বাংলা পড়তে জানে তাহলে 1875 সালে ঋষি বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম সৃষ্টি করেছিলেন আনন্দমঠ তার সাহিত্যের একটি অংশের কবিতাতে, এবং এটা জনপ্রিয় করলেন কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবে? 1896 সালে সুর দিয়েছেন তিনি। কোথায় কি করতে যাচ্ছেন? 1905-এর বঙ্গভঙ্গের বিরুদ্ধে যখন অকাল রাখি বন্ধন হয়েছিল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বন্দে মাতরম গানই তখন জাগরণের গান হিসেবে আত্মপ্রকাশ করেছিল, মাতৃবন্দনা। এই কারণেই 1950 সালে বাবু রাজেন্দ্র প্রসাদ, ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি, এটাকে জাতীয় গীত হিসেবে মর্যাদা দিয়েছেন। এদের ইতিহাস পড়তে বলুন, কো রিলেটেড। ঋষি বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথ ঠাকুর কো রিলেটেড। 1875-এর কবিতাকে সুরে তিনি বদল করেন 1896-তে। মূর্খগুলো লাল চুল, কানে দুল, হাতে দুটো করে আইফোন, 2.5 লাখ টাকা করে দাম, পায়ে একটা লোটোর জুতো, 26,000। কালকে দেখলেন না জন্মদিন পালন হচ্ছে। 2,15,00,000 বেকার, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক। অধিকাংশ বাড়িতে এক বেলার বেশি খাওয়ার হয় না পশ্চিমবঙ্গে, চিকিৎসা পায় না। সুন্দরবনের মানুষ, জঙ্গলমহলের মানুষকে চিকিৎসা নিতে রাঁচি, জামশেদপুর যেতে হয়। রাজাদের দৃশ্যকাল তো দেখলেন, তার মধ্যে আপনাদের সাংবাদিকরাও দেখলাম। আমাদের কাছে আসতে গেলে বেড়া সিকিউরিটি হয়তো 1-8 থাকে, একটু হাত দিয়ে চেষ্টা করে আপনাদের, আপনারা খুব ক্লোজ থাকেন। আর আপনাদের কালকে কি করুণ অবস্থা আমি দেখলাম বিভিন্ন চ্যানেলের সাংবাদিকদের। পুলিশের যে, কলকাতা পুলিশের যে চুরির পয়সায় সব গাড়োয়াল, সে গাড়োয়ালের ওপারে থেকে কি মরিয়া চেষ্টা, একজনে কাঁধে উঠে পড়ছে, মাথায় উঠে পড়ছে একটা ফুল দেওয়ার জন্য। এই অধঃপতন, এ সেকশন অফ জার্নালিস্ট এবং মিডিয়া ভারতবর্ষে কোথাও হয়নি। এটা গতকাল কলকাতাতে কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টরের জন্মদিন পালনেতে আপনাদের আধিক্যতা, এ সেকশন, আবার বলছি, নট অল, এবং পায়ে পড়ে যাওয়ার কম্পিটিশন হাঁটুর নিচের বয়সী একটা ছেলের, এ দৃশ্য রাজাদের সময় ছিল। সবাই বলতো বাবার হলো আবার জ্বর, সারল ঔষধে। বাবর, ঔরঙ্গজেব, শাহজাহান, আকবর। এখন তো এই দিকেই যাচ্ছে বাংলা, মমতা, অভিষেক, আয়াংশ। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব সমস্ত রাজ্য ঘোষণা করেছে ভারতীয় টিমে মহিলাদের জন্য পুরস্কার। রিচা ঘোষ আজকে কলকাতায় আসছেন, এখনো পর্যন্ত রাজ্য সরকার থেকে কোনো রকম পুরস্কার বা টাকা ঘোষণা করা হলো না। কি বলছেন? কোনো সম্মানের কালকে রাত্রিবেলা রেজাল্ট বেরোনোর পর ওয়েবসাইট ক্র্যাশ হয়ে পড়ে আছে, সারা রাত কেউ রেজাল্ট দেখতে পারেননি, এখনো রেজাল্ট দেখা যাচ্ছে। তথ্য সংগ্রহ করে বলবো। তবে এই রাজ্যের সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে দুর্নীতি হবে না, এটা হতে পারে না। দিকে দিকে দেখা যাচ্ছে পুরসভার চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান বদল হচ্ছে, তৃণমূলের অন্দরমহলে ভোটের আগে এই নিয়ে গড়াগড়ি শুরু হয়েছে। ওদেরকে জিজ্ঞেস করুন, না আমার সাবজেক্ট নয়। টাকা দিয়ে করছে, আইপ্যাক টাকা নিচ্ছে, টাকা নিয়ে চেঞ্জ করছে। আখতার আলীকে সাসপেন্ড করে দিল, প্রতিহিংসা বলছেন আখতার আলী, আরজি করে সেই ডাক্তার। আখতার আলীকে লিগ্যাল ব্যাটেল করা উচিত। আখতার আলী একজন দেশপ্রেমিক, রাষ্ট্রবাদী, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যোদ্ধা। বিরোধী দলনেতা হিসেবে ওনার যে কোনো প্রয়োজনে আমি কাজে লাগলে আমি আছি ওনার সাথে। ক্যানিং এ আক্রান্ত হয়েছে 7 জন বিজেপির বিএলএ, আর অন্যদিকে দমদমে বিজেপির বিএলএ কে হুমকি, মারধরের হুমকি দেওয়া প্রত্যেক দিনই করছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনায়, কোচবিহারে বেশি করে করছে, কিছু জায়গায় উত্তর 24 পরগনায় কিছু পকেটে হচ্ছে। दादा, बिहार में एसआईआर शुरू होने से पहले जो नोटिफिकेशन आई थी उसमें साफ साफ दिया गया था कि बिहार के साथ साथ और 11 राज्यों में, माने कुल मिलाकर 12 राज्यों इंक्लूडिंग पश्चिम बंगाल। उसके बाद यहाँ की राज्य सरकार बार बार बोली कि हम इसके विरुद्ध हैं, जैसे कि ममता दीदी। अब इसमें हम ये भी देख रहे हैं कि जब बीएलए उनके घर पे गए हैं, फॉर्म भी अपना ली है, साथ ही साथ और भी जो डाटा आ रहे हैं रेगुलर बेसिस पे, ये लोग यहाँ के चीफ इलेक्टोरल ऑफिसर, सीईओ को भी अपना मेल कर रहे हैं, चिट्ठी भेज रहे हैं। ये तमाम जो प्रक्रिया है, क्या कहेंगे? प्रक्रिया तो साफ सुथरा है, ट्रांसपेरेंट है, इसमें कोई दिक्कत नहीं है। आज जो 12 राज्यों में यूनियन टेरिटरी में चल रहा है, कहाँ भी कोई हल्ला बोल नहीं हो रहा है, ओनली इन वेस्ट बंगाल।
जो हल्ला बोल कर रहा है वो आपने फॉर्म भी भर रहा है। ये अपॉर्चुनिस्ट पॉलिटिक्स। ये लोग कोविड के टाइम में भी ये लोग बताया था मोदी जी का वैक्सीन, वो लोग पहले ले लिया, आम जनता लेने के पहले। इस बार भी वो लोग अपना अपना फॉर्म भी ले लिया, भर भी दिया फॉर्म, लेकिन गुमराह करने के लिए ये लोग जो हमारी शरणार्थी हिंदू लोग हैं उनको गुमराह कर रहा है, खास करके मुसलमान समाज को गुमराह कर रहा है। सीए को टाइम में बोला था एनआरसी, अभी भी एसआईआर को एनआरसी बता रहा है। बिहार में तो चालू हो गया, बिहार में तो 18-20% मुस्लिम है। किशनगंज से लेकर हमारी जो साटे हुए एरिया है सीमांचल, मुस्लिम बहुल एरिया है। क्या किसी का कोई एनआरसी हुआ ना, डिटेंशन कैंप में भेजा। ये सब वोट का चक्कर में कर रहा है, एपीजमेंट का चक्कर में कर रहा है। और इस तरीके से बंगाल में जो शांति है, जो शांति रहना चाहिए, उसको तोड़फोड़ करने का कोशिश ये लोग कर रहा है। स्टेट का लॉ एंड ऑर्डर सिचुएशन खत्म हो जाए, ऑपोजिशन खत्म हो जाए, ऑपोजिशन को वार के ऊपर आक्रमण करे, हिंदू मुस्लिम को लड़ा दे, ये सब साजिश के अंदर है। इसको ये वोट पॉलिटिक्स है कंप्लीट। जो काम नहीं किया बंगाल में, भ्रष्टाचार, बेरोजगारी, नारी सुरक्षा, जो इंडस्ट्री खत्म हो गया है, टाटा यहाँ से चला गया है, एजुकेशन सिस्टम में डिजास्टर है, ये जो मूलभूत इशू है जिसका साथ जनता का सीधा रिलेशन है, इसमें से आंख हटाने के लिए सब कोशिश कर रहा है। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন কেন্দ্রীয় সরকারের অবস্থা দেখে আমার মনে হয়েছে রাজ্যের পরিস্থিতি তারা বদল করতে। अभी कोनो कमेंट करूंगा ना। दादा कहीं कहीं देखा जा रहा है ज्यादातर जगहों पर कि बीएलए जो है खास करके बीजेपी के वो आक्रांत हो रहे हैं, उन पे हमला हो रहा है। तो बीजेपी लड़ रहा है, बीजेपी के ऊपर आक्रमण होगा ना, किसका ऊपर? सीपीएम कांग्रेस तो पश्चिम बंगाल में जो कर रहा है, खास करके सीपीएम और टीएमसी का सपोर्ट कर रहा है इनडायरेक्टली। वो कुछ हिंदू वोट तोड़ रहा है, 6% वोट मिला उनको, वो वोट तोड़ के टीएमसी को सत्ता में रहना चाहता है। और पश्चिम बंगाल के बाहर इंडी गठबंधन में एक साथ ही मीटिंग करता है सीपीएम, कांग्रेस और टीएमसी। सब लोग देख लिया। कुछ दिन पहले पटना में डिनर हुआ, मुंबई में ब्रेकफास्ट हुआ, दिल्ली में लंच हुआ, सब लोग देखा ना। अभी तो छुपाने का कोई बात ही नहीं है। इसलिए ये जो कर रहा है वो तो लड़ रहा है बीजेपी, बीजेपी के ऊपर अटैक ही होगा। ঘূর্ণি যাত্রা কাছে কিংবা মাসুদ বস্তি এই বিভিন্ন জায়গা থেকে অনুপ্রবেশকারীরা पश्चिम बंगाल के ग्रामीण अंचलों में आज भी लोगों में इस चीज को लेकर के भ्रम है और कहीं ना कहीं यहाँ की जो रूलिंग पार्टी है उसने भी भ्रम फैलाने में लोगों को ये उकसाया। नहीं, भ्रम पैदा करने का कोई मौका नहीं है। सब लोग पहले टीएमसी और उनका इकोसिस्टम भ्रम पैदा करने का कोशिश किया था। जब ममता बनर्जी खुद फॉर्म ले लिया, वो उसको क्या बोलना है। मैं तो आज पत्रकार वार्ता में तो सब डॉक्यूमेंट दिखाया किस तरीके से 31 अक्टूबर ऑल पार्टी मीटिंग से काल तक टीएमसी ने एसआईआर प्रक्रिया के अंदर ही काम कर रहा है। उनका 38,000 BLA 2 अपॉइंट किया है लोग। उन्होंने काल भी इलेक्शन कमीशन को 6 नवंबर खत लिख के रिलेटिव का डेफिनेशन का डिटेल्स मांगा है। अपने सब नेता, मंत्री, सांसद सब लोग फॉर्म ले लिया है, सोशल मीडिया में डाल रहा है। वो एसआईआर का प्रक्रिया में है। दूसरी तरफ वो जो हमारी हिंदू शरणार्थी है उसको थोड़ा मिसगाइड करने का काम कर रहा है और मुस्लिम के अंदर एनआरसी बोल के अपने वोट बैंक, मुस्लिम वोट बैंक को वो कंसोलिडेट करने का प्रयास कर रहा है, लेकिन इस बार होने वाला नहीं है। और गांव में कोई भ्रम नहीं है। फॉर्म इतना आसान है, इतना फिलअप करना बंगाली लैंग्वेज में भी है, कोई दिक्कत नहीं है। अभी जो 11 तारीख का बाद फॉर्म रिटर्न आना चालू हो जाएगा, सब देख लेना। जब ड्राफ्ट वोटर लिस्ट पब्लिश हो जाएगा, जब फाइनल वोटर लिस्ट पब्लिश हो जाएगा, बिहार में भी एसआईआर इशू खत्म हो गया है। अब चुनाव का इशू चल रहा है, लोग सेकंड चरण के लिए इंतजार में है, लोग नतीजा के लिए इंतजार में है। 7 फरवरी का बाद ये सब एसआईआर इशू चला जाएगा, आ जाएगा चुनाव का इशू और परिवर्तन का लहर आएगा बंगाल में। लोग ये जो तानाशाही राज, जंगल राज, परिवारवादी राज, इनको खत्म करने के लिए
लोग तैयार है, आगे भी हमारी जो लड़ाई चालू रहेगा। दादा न्यू टाउन में लास्ट क्वेश्चन भाई। जो शरणार्थी हैं, खास करके जो हिंदू शरणार्थी हैं जो बाहर से आए हुए हैं भारत में, अपने देश में, अपने राज्य में, एसआईआर को लेकर उनसे क्या कहेंगे? किन किन के नाम इसके थ्रू बाहर किया जाएगा? एसआईआर प्रक्रिया के माध्यम से किन किन लोगों का नाम बाहर जाएगा? तो इलेक्शन कमीशन बता दिया ना, जो भारतीय नहीं है उनका नाम नहीं रहे। ये क्या है ना, क्या बात है? जो डेथ है उसका नाम चला जाएगा। एसआईआर बिहार में हुआ, ये नया एसआईआर नहीं है। स्वतंत्रता का बाद 8 बार एसआईआर हुआ। बंगाल में 2002 में हुआ, 2003 में फाइनल वोटर लिस्ट आया, तब भी 26 लाख वोटर डिलीटेड हुआ। ये कोई नया बात नहीं है। टीएमसी का पास ये नया बात है। वो लोग भ्रम पैदा करने के लिए, अपने वोट बैंक को मजबूत करने के लिए, विकास की बात, रोजगार की बात, नारी सुरक्षा की बात, ये सब छोड़ के ये चक्कर में टीएमसी पड़ रहा है। और यहाँ टीएमसी का इकोसिस्टम के अंदर मीडिया के एक बड़ा पोर्शन है। सब बड़ा बड़ा कुछ मीडिया है बंगाली का, इसको कंट्रोल वो लोग करता है एडवर्टाइजमेंट के द्वारा, अपना अपना आदमी बैठा के। इसलिए इसको चल रहा है, चला जाएगा। सब ज़्यादा दिन तक नहीं चलेगा। দাদা একটা প্রশ্ন, সেটা তো যাত্রা কাছে ভূমির কাছে যে বস্তিগুলো রয়েছে সেখানে জায়গা খালি হয়ে যাচ্ছে, বিভিন্ন বাড়িতে তালা ভাড়া দেওয়া হচ্ছে, দালাল রয়েছে ওখানে। আমরা পৌঁছেছিলাম মাসুদ বস্তি ও বিভিন্ন জায়গায়, পুরোপুরি বস্তিটা পুরো ওই বাংলাদেশিদেরকে দিয়ে ভর্তি। কি বলবেন? বলার জন্য প্রতিদিন বলি, তো নাম দিয়ে দিয়ে বলি। নিউ টাউন হাতের বাইরে গেছে, 32% ভোটার বেড়েছে, যেখানে জাতীয় গড় 7%। 1.63 জন্মের সঙ্গে মানে 1.5 গুণ বেশি ভোটার। ওয়ার্সলি এফেক্টেড। কলকাতার ধারে পাশে যদি আপনার কসবা, ভবানীপুর, বালিগঞ্জের পরে কলকাতার ধারে পাশে যদি সবচেয়ে ওয়ার্স্ট সিচুয়েশন হয়, নিউ টাউন হয়েছে। তারপরে যত আপনি বাংলাদেশ বর্ডারের দিকে এগোবেন, একদম বসিরহাট পর্যন্ত, স্বরূপনগর পর্যন্ত, ততই এই চিত্র আরও কঠিন হবে। আবার এদিকেও যদি বাসন্তী এক্সপ্রেস দিয়ে গোসাবার দিকে এগোতে থাকেন, ক্যানিং হয়ে, ফৌজেরহাট হয়ে, একই জিনিস আপনার চোখের সামনে আসবে। তাই বারে বারে বলি, ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে। বাবা মা ছাড়া রিলেটিভ হবে না, তৃণমূল বেকার করছে। এখন ইস্যু করা বার্থ সার্টিফিকেট চলবে না। আপনি 2007-এ জন্মে 2025-এর বার্থ সার্টিফিকেট নিয়ে নেবেন, আপনার কর্পোরেশন আছে সুমিত গুপ্তাকে দিয়ে, আপনি কি ভাবছেন হয়ে যাবে নাকি? নো, ডবল ট্রিপল এন্ট্রি বাদ যাবে। এআই স্ক্যান করানোর জন্য আমরা দাবি করব, আশা করি ইলেকশন কমিশন বাধ্য হবে। আপনারা যা যা পদ্ধতি সেকশন অফ বিএলওকে সাথে নিয়ে সরকারি তন্ত্রকে মিসইউজ করে করতে চাইছেন, উইথ দ্য হেল্প অফ এ সেকশন অফ বিডিও, এসডিও এবং ডিএম, এবারে সেটা করতে আপনি পারবেন না, আমি আপনাকে বলে দিলাম। এবং আমাদের যে অভিযোগ ছিল যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীতে ভরে যাচ্ছে, এরা ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্ম জেহাদ, ভোট জেহাদ করছে, আমাদের কন্যারা বোনেরা সুরক্ষিত নয়। আজকে এই পলায়ন বা সব কিছু যে ছবির মধ্যে চলে আসছে চ্যানেলগুলোর মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাতে এটা এস্টাবলিশড হয়ে গেছে। যেটা আজকে বিকালে আমি আবার একটা পোস্ট করব দক্ষিণ 24 পরগনার জয়নগরে। আশা করি কালকে আপনার ক্যামেরা নিয়ে ওখানে যাবেন, ক্যানেলের পার্টটা দেখাবো আমি। দীর্ঘ 3 কিলোমিটার শুধু তারপলিন আর তারপলিন, তারপলিন আর তারপলিন। এরা কারা আপনারা কালকে এনে দেবেন, আমি আপনাকে পোস্ট করে দিচ্ছি খানিকক্ষণ পরে দেখে। 3 কিলোমিটার, 3 কিলোমিটার, 3000 মিটার, অসংখ্য পশ্চিমবাংলার জনবিন্যাস অর্থাৎ ডেমোগ্রাফি বদলে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা একটা বড়
ফ্যাক্টর হয়েছে এবং সিপিএম এর সময় খানিকটা ঢুকিয়েছিল ভোটের জন্য। মমতা ব্যানার্জি লাস্ট 10 বছরে সম্পূর্ণ করে দিয়েছেন এবং এর জন্য তিনি 540 কিলোমিটার জায়গায় বেড়া দেওয়ার জমি ভারত সরকার বা বিএসএফকে দেননি। ঠিক আছে, আর एक छोटा सा प्रश्न না আর ছোটা বড়া এ তো ইন্টারভিউ আলাদা